সে যে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার জাস্ট বিজয়ের দুদিন আগে আমাদের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা হত্যা করে, কাউকে গুম করে, কাউকে হত্যা করে, এবং রায়ের বাজার বধ্যভূমিতে তাদের অনেকের মরদেহ পাওয়া যায়। এবং এই বুদ্ধিজীবীদের হত্যা আগে পরেও হয়েছে, যেটুকু ইতিহাসে বলে। এবং জাতীয়ভাবে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক 3টি দিবস পালন করি। সবাই জানেন যে স্বাধীনতা দিবস 26শে মার্চ, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস। এর আগে স্বাধীনতা সংগ্রামের আরও কিছু দিবস পালিত হয় সংগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট, এবং আঞ্চলিকভাবে বা ততটা জোরালোভাবে না হলেও আরও কিছু কিছু দিবস পালিত হয়ে থাকে। যাই হোক, দিবস পালন আমাদের মুখ্য আলোচনার বিষয় নয়। আমি আলোচনায় যাবার আগে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ভাই বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, একজন সমাজ চিন্তাবিদ হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত। এবং আমার ডানে রয়েছেন সাইদুর রহমান, টেলিভিশন সংবাদ উপস্থাপক, চ্যানেলের সংবাদ উপস্থাপক তিনি। এটি তার একটি পরিচয়, ব্যাংকার হিসেবেও পরিচিত তিনি। এবং তার বাইরে সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয় তিনি আজকে এখানে, তিনি একজন শহীদের সন্তান এবং শহীদদের ভাই। শহীদদের সন্তান, শহীদদের ভাই। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় তার বাবা, মা এবং 3 ভাই শহীদ হন, এবং তিনি বোঝাই যায় তিনি তখন একেবারেই শিশু বয়স তার। এবং মুক্তিযুদ্ধের শহীদদের সন্তানদের নিয়ে গঠিত সংগঠন প্রজন্ম 71, যেটির কর্মকাণ্ড এক সময় বেশ জাতীয়ভাবে পরিচিত, সমাদৃত ছিল। নানা কারণে সেটির ভূমিকা কার্যক্রম ঠিক এই মুহূর্তে আমি যতদূর দেখি যে ততটা নেই। তারও হয়তো কিছুটা কারণ আছে, সাইদুর রহমানের মুখ থেকে হয়তো শোনা যেতে পারে। তার প্রতিষ্ঠাতা তিনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমি একটু প্রথমে আপনার কাছে শুনতে চাইব যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি আমরা, এই দিবসটির একটু তাৎপর্য আপনি দর্শকদের সামনে তুলে ধরবেন খানিকটা। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ বুদ্ধিজীবীদের। আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছে শত্রু বাহিনী। ঠিক তার আগে 14ই ডিসেম্বর, তারও 2-1 দিন আগে থেকে আমাদের যারা সামনের সারির বুদ্ধিজীবী বিখ্যাত, তাদের অনেককে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে। গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। সেই সঙ্গে স্মরণ করি সকল শহীদকে, যারা মুক্তিযুদ্ধে এবং আমাদের জাতির অগ্রগতির বিভিন্ন ঘটনায় আত্মত্যাগ করেছেন। এই দিবস উদযাপনের তাৎপর্য কি, এইটা ব্যাখ্যা করে বলার দরকার পড়ে না। সারা দেশে সকলেই উপলব্ধি করেন যে যে কোনো বড় অর্জনের জন্যে মূল্য দিতে হয়। আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জন, এটা বলা যায় আমাদের গোটা ইতিহাসে, আমাদের জীবনধারায় সবচেয়ে বড় অর্জন। এবং এই অর্জনের জন্যে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে, প্রাণের বিনিময়ে, সম্পদের বিনিময়ে। যুদ্ধ না করে যারা আত্মরক্ষার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধকে নানাভাবে সহায়তা করেছেন, তারাও
প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। কাজেই তাদেরকে স্মরণ করা এটা আমাদের একটা কর্তব্য। তাছাড়া তাদের স্মরণের মাধ্যমে আমরা আমাদের বর্তমানকে, ভবিষ্যৎকে কি করে গড়ে তুলব, ইতিহাস থেকে শিক্ষণীয় কি, এই বিষয়গুলো আমরা বুঝবার চেষ্টা করব। এইটাই এই দিবসের মূল তাৎপর্য। তাছাড়া তাৎপর্য নানাজন নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলো তাদের নিজেদের পারিবারিক অভিজ্ঞতা, মর্মান্তিক অভিজ্ঞতা, সেটা পরিবারেও স্মরণ করেন, পরিবারে পরিবেশে। আর গোটা জাতিব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবস এটি একটি উদযাপন করা হয়। বক্তব্য যে আমাদেরকে মেধাহীন একটি জাতি হিসেবে, স্বাধীন হলে যেন জাতিরা মেধাহীন থাকে, সেই লক্ষ্য নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে। কিন্তু বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একটি প্রশ্ন করতেই হয় যে আপনার কথা হয়েছে, যেটি আপনি উল্লেখ করেছেন যে আপনি বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছেন, শহীদ যারা হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়েছেন। আমরা বলছি যে 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন বা তারও কিছু বেশি তাদের সম্মান বিসর্জন দিয়েছেন। যদি আমি ঠিক সম্মান বিসর্জন দেওয়া বলবো না, আমি বলবো তারাও আসলে নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু বুদ্ধিজীবীদের জন্য দিবস আছে, এই প্রশ্ন অনেকেই করছেন। যে লক্ষ লক্ষ শহীদ, তাদের জন্য পৃথিবীর সব দেশেই যে কোনো মুক্তিযুদ্ধে বা যে কোনো যুদ্ধে যারা শহীদ হন তাদের জন্য তাদের জন্য দিবস আছে, তাদেরকে স্মরণ করা হয়। কিন্তু বাংলাদেশে সেটি করা হয় না। আমরা শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছি, কেউ প্রশ্ন তুলছেন, কেউ তার পক্ষে দাঁড়াচ্ছেন যে এটি হতে হবে। কিন্তু সেই শহীদের সম্মান কি জাতি জানাতে পেরেছে? বিশেষ করে একটি দিবসও তাদের জন্য নেই। এই প্রশ্ন যদি এটা একটা জীবন্ত গুরুতর শুধু প্রশ্ন বটে। বুদ্ধিজীবীরাই দেননি, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই প্রশ্ন অনেকে তোলেন। গতকালই আমার অনুষ্ঠানে অতিথি ছিলেন 2 জন মুক্তিযোদ্ধা, অত্যন্ত যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তারাও এই প্রশ্ন তুলেছেন যে বুদ্ধিজীবীরা কি আসলেই সবসময় সততার সঙ্গে বুদ্ধিবৃত্তির চর্চা করেছেন, বা এই যে যারা জীবন দিয়েছেন তাদের সবাই কি আসলে আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে মুক্তিযুদ্ধের প্রতি নিবেদিত ছিলেন? কারণ অনেকে চাকরি করেছেন, অনেকে বেতন তুলেছেন, সেগুলো তারাই বলছিলেন, এগুলো তাদের কথা। তো সেই প্রশ্নটাও থাকছে যে প্রশ্ন আজকেও স্বাধীন বাংলাদেশে আছে, যে আসলে তো সেই অর্থে আমরা বুদ্ধিজীবীর সংখ্যা হাতে গোনা যাবে কিনা সন্দেহ আছে। কারণ তাদের এক এক রকমের পরিচয় আছে, তারাও দেখি দলবাজি, তারাও দেখি তাদেরও স্বার্থ চিন্তা আছে। তো 71-এর সেই সময়টা তো সেই প্রশ্নটা অনেকেই তুলছেন। এবং যে প্রশ্নটা আমি রাখলাম যে শহীদদের জন্য তো কোনো দিবস নেই, তাহলে কি শুধুমাত্র যারা বুদ্ধিবৃত্তির চর্চা করেছেন তারাই দেশটাকে স্বাধীন করলেন? একটা কথা বলি যে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস আলাদাভাবে কেন উদযাপন করি আমরা, এর যৌক্তিকতা কি? কারণ সারা দেশে যারা প্রাণ দিয়েছেন তাদের থেকে বুদ্ধিজীবীদের ভূমিকা কি আলাদা? তাছাড়া বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে বহু অভিযোগ আজকের দিনেও সমাজে আছে, শিক্ষিত লোকদের মধ্যে আছে, পত্রপত্রিকায় কখনো প্রকাশিত হয়, তখনও ছিল। কয়েকজনের কথা বলতে পারি যারা তখনও শ্রদ্ধেয় ছিলেন, এখনও শ্রদ্ধেয় আছেন। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন, কবি সিকান্দার আবু জাফর ইত্তেফাক পত্রিকার সম্পাদক ছিলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া, সেগুলো তো আছে। এদের এই 5-7 জনের ভূমিকা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, তাদের প্রতি সকলে শ্রদ্ধাশীল। কিন্তু এমনিতে বৃহত্তর যে বুদ্ধিজীবী সমাজ তখন ছিল এবং এখনও আছেন যারা, তাদের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, অনেক অভিযোগ আছে, অনেক নিন্দাও আছে। তখন যেমন পাকিস্তান লেখক সংঘ ছিল, আইয়ুব খান তৈরি করেছিলেন, ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন বলে একটা অর্গানাইজেশন গভর্নমেন্ট তৈরি করেছিল, পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, এই সংগঠনগুলো পাকিস্তান সরকার তৈরি করেছিল এবং এই সংগঠনগুলো আর্থিক দিক থেকেও সচ্ছল ছিল এবং এদের মূল কাজই ছিল বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানের জাতীয় সংহতি গড়ে তোলার কাজে লাগানো। তারা লেখার মাধ্যমে এবং সামাজিক নানান কাজের মাধ্যমে পাকিস্তানের জাতীয় সংহতি কি করে গড়ে তোলা যায়, এই উদ্দেশ্যেই এই সংগঠনগুলো করা হয়েছিল। আর আমরা সমাজের ভেতরে সরকার নিরপেক্ষভাবে যে চিন্তা করেছি সেটা বাঙালি জাতীয়তাবাদ। পাকিস্তান একটা রাষ্ট্র, এটা আমরা স্বীকার করে নিয়েছি গোড়া থেকেই,
কিন্তু পাকিস্তান এক জাতির রাষ্ট্র নয়। বাঙালিরা জাতি হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে স্বাতন্ত্র্য নিয়ে আছেন এবং আমাদের জাতীয় চেতনা বাঙালি জাতীয়তাবাদী, এবং এটা আমাদের অন্তত 1000 বছরের কি তার সময়ের বেশি সময়ের যে লিখিত ইতিহাস, সেই ইতিহাস আমাদের ঐতিহ্য এবং তাকে অবলম্বন করে আমাদের বিকাশ। রাষ্ট্র পাকিস্তান মানি, কিন্তু পাকিস্তানের ভেতরে সিন্ধু প্রদেশের জনগণ সিন্ধি, তারা আলাদা সংস্কৃতির অধিকারী, পাঞ্জাবিরা আলাদা, সীমান্ত প্রদেশের পাঠানরা আলাদা। এইরকমভাবে আমরা ব্যাখ্যা করতাম এবং আমরা চাইতাম যে সকল জাতির স্বাভাবিক বিকাশের পথ উন্মুক্ত রাখা হোক। কিন্তু পাকিস্তান সরকার পাকিস্তানবাদী আদর্শ, অর্থাৎ আমাদের সংস্কৃতি পাকিস্তানি, ভারত আমাদের 1 নম্বর শত্রু, এবং আমাদের তারা পরিচয় সেটাই আমরা মুসলমান, বোঝাবার ইসলামী চেষ্টা- রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তারা কখনো বলতো না, জি। কিন্তু আমরা মুসলমান সেই হিসেবে হিন্দুদের থেকে আলাদা, ভারত আমাদের শত্রু, এই ঐক্যবোধ নিয়ে পাকিস্তান চালাবার চেষ্টা আমার করেছে। ওই প্রশ্ন আমি উত্তর- যে সংগঠনগুলোর নাম বললাম, বলেন। সেই সংগঠনগুলো ওই সরকারি উদ্দেশ্যে করা হয়েছিল, জি। এবং এই সংগঠনগুলোতে তো আমাদের বিখ্যাত বুদ্ধিজীবীরা, অখ্যাত বুদ্ধিজীবীরা ব্যাপকভাবে যুক্ত ছিলেন। সেই কারণে তারা খুব নিন্দিতও ছিলেন তখন। কিন্তু যখন শহীদ হলেন অনেকে, তখন আমাদের বিবেচনা হলো যে হ্যাঁ, কেউ একটা ভুল ত্রুটি করতে পারেন, মানে কিন্তু তাই আপনি বলে তাকে বলছেন যে মেরে ফেলবে? ওই সংগঠনগুলোর মধ্যেই ছিলেন এই বুদ্ধিজীবীদের কেউ কেউ, অনেকেই ছিলেন, অনেকেই অনেকেই ছিলেন, যেগুলো ছিলেন। পাকিস্তান সরকার হ্যাঁ, কিন্তু sponsor করেছে। সেই সংগঠন যদি তারা করেন, এটা বেআইনি ছিল না, আইনসঙ্গত ছিল, কিন্তু আমাদের যে নৈতিক স্ট্যান্ডার্ড এ থেকে ভিন্ন ছিল। সেই কারণে তখন আমরা তাদের নিন্দা করেছি, তারা নিন্দিত হয়েছেন। আমরা বাকি বাঙালি জাতীয়তাবাদকে আপহোল্ড করার চেষ্টা করেছি। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যখন কেউ কেউ দাঁড়িয়েছেন সংখ্যা তুলনামূলকভাবে জি। কম, তখন তো তাদের ক্ষতি স্বীকার আমি করে দাঁড়াতে আরো হয়েছে। আরো শুনবো আপনার কাছ থেকে একটু পরে, কিন্তু জাস্ট আমার ওই একটা প্রশ্নের উত্তর আপনি যদি দিতেন যে এই শহীদদের জন্য কোনো দিবস কেন হলো না, কেবল বুদ্ধিজীবী দিবস হচ্ছে, মানে অন্য লক্ষ লক্ষ শহীদের সন্তান বা স্বজনদের এই সেইটা কষ্ট তো আছেই। ঘটনা আমি যতটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকেই আপনার বিভাগ যারা থেকে। আমাদের শিক্ষক ছিলেন, আমি নিজেও সেখানে ছিলাম, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে এবং দেখা না করেও নানাভাবে তাকে অনুরোধ করা হয়েছে যে এই বুদ্ধিজীবীদের স্মরণে একটা আলাদা দিবস করার জন্য। যখন বুদ্ধিজীবী দিবস করা হলো 1972 সনে, 72 সনে কি না 73 সনে, যখন এটা করা হয় বুদ্ধিজীবী দিবস ঘোষণা, তার ঠিক আগে আগে বোধহয় 1973 সনে, ঠিক আগে আগে এটা বঙ্গবন্ধুকে বলা হয়েছে, বঙ্গবন্ধু সম্মত হয়েছেন, করেছেন। যে প্রশ্নগুলো এই দিবস ঘোষণা করার পরেই উঠেছে, এই প্রশ্নগুলো তখনও উঠেছিল, কিন্তু এইগুলো নিয়ে কেউ বেশি মানে যাকে বলে চাপ সৃষ্টি করা অথবা বেশি আলোচনা করা সেটা করেনি, কে রাজাকার হয়ে যাবার ভয়ে। নানান কারণে। আর আচ্ছা। এই কথাটা তখনও বলা হয়েছে, এখনও বলা হয় যে একটা জাতিকে মেধাশূন্য করার জন্য এই বুদ্ধিজীবী হত্যাটা করা হয়েছে। এই কথায় অবশ্যই সত্য আছে। সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তান যে পরাজিত হবে মিলিটারি আক্রমণ যুদ্ধ, এইটা তখন নিশ্চিত ছিল। এই নিশ্চিত পরাজয়ের মধ্যে কোনো একটা শক্তি পরাজিত মানসিকতা নিয়ে এই বুদ্ধিজীবীরা তো ভিন্ন মতের, এইসব চিন্তা করে তাদেরকে হত্যা করেছে। তখনও আমরা উপলব্ধি করেছি, এখনও অনেক বেশি লোকে উপলব্ধি করেন যে এই কাজটা জামাতে ইসলামী করেছে। এর তো কোনো সন্দেহাতীত প্রমাণ নাই। এখন যোদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আসছে তাতে আপনার কাছে। কোর্টের আমি কিছু আবার রায় হচ্ছে। সাইদুর রহমান, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বুদ্ধিজীবী দিবসে আপনার অনুভূতি এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের একজন শহীদের সন্তান হিসেবে পুরো আপনার প্রতিক্রিয়া। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, এই কথার প্রেক্ষিতে আমি প্রথমেই 30 লক্ষ শহীদ পরিবার এবং শহীদ সন্তানদের পক্ষ থেকে বিশেষ করে আজকে যে প্রসঙ্গের অবতারণা করেছেন আপনি জিল্লুর ভাই, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কারণ 30 লক্ষ শহীদ পরিবারের মধ্যে গত 45 বছর ধরে, আর যদি প্রজন্ম 71-এর কথা বলেন, প্রজন্ম 71 শহীদদের সন্তানদেরকে নিয়ে গড়েছিলাম 1991 সালে। সে সময় থেকেই এটি একটি বার্নিং ইস্যু। কারণ সত্যি কথা বলতে এই 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 বিষয়গুলো যেগুলো আলোচিত হলো, এগুলো মুক্তিযুদ্ধের যে মূল চেতনার সাথে আসলে সঙ্গতিপূর্ণ না। সেই সময় 1971 সালে পুরো জাতি, 7.5 কোটি মানুষের, কিছু রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী বা সেই সময় বিহারিরাও
এই 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 পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে, বাঙালি নিধনে সহযোগিতা করেছে, তারা বাদ দিলে 7.5 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল। সেখানে একটি বিশেষ গোষ্ঠী শ্রেণীকে গ্লোরিফাই করার মানে বাকিদেরকে আপনি অবহেলার চোখে দেখছেন, ব্যাপারটা কিন্তু তাই। কারণ একটি সমাজ, একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নানা শ্রেণী পেশার মানুষ থাকে এবং সেখানে টিমওয়ার্কের মাধ্যমে ওই সমাজ চলে। ইভেন পরিবারও যদি সেই নিউক্লিয়াস বলেন, সেখানেও কিন্তু বাবা মা সন্তানদেরকে ওইভাবে ভাগ করে দিয়েই সংসারটা চালায়। এখন যারা কাঁধে অস্ত্র নিয়ে সশস্ত্র যুদ্ধ করেছে, সে যদি বলে দাবি করে যে সেই মুক্তিযোদ্ধা, আর যে তাকে খাইয়েছে, আশ্রয় দিয়েছে, চিকিৎসা করেছে, তথ্য আদান প্রদান করে দিয়েছে, তার কোনো ভূমিকা নেই। মুক্তিযোদ্ধারা, এটা নিয়ে আমার সাথে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে কথা হয়েছে, যার জবাব আমি সদুত্তর পাইনি। একদিন আমার মনে আছে এই চ্যানেলের লবিতে কেউ একজন আমাকে এই প্রসঙ্গগুলো, যে প্রসঙ্গগুলো আজকে আনলেন, এটা আমাদের প্রাণের কথা, এটা বলার কারণে তিনি আমাকে বলেছিলেন যে মুক্তিযোদ্ধা সম্পর্কে এরকম কটূক্তি কেন করা হয়েছে। আমি তখন বলেছিলাম যে আপনারা রাতের বেলায় যে বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন, সকালে রাতে খেয়েছেন, ঘুমিয়েছেন সে বাড়িতে, সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন। যখন পাকিস্তানিরা অথবা রাজাকাররা জানলো ওটা, আসার পরে ওই বাড়ির সবাইকে মেরে ফেললো, বাড়ি জ্বালিয়ে দিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল। অপরাধ আপনাদেরকে, বিচ্ছুদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে। স্বাধীনতার পরে আপনাদেরকে একবারও মনে হয়নি যে এই যে যারা আপনাদেরকে আশ্রয় দিয়ে খাইয়ে পরিয়ে দিয়েছিল, ফিরে আসার পর ওই মানুষগুলো মরে গেল, তাদের জন্য কিছু করার প্রয়োজন বোধ করেননি? আপনারা নিজেরা সংগঠিত হয়েছেন 45 বছর ধরে, যখন যে রাষ্ট্র এসছে নিজেদের তালিকা করেছেন, নিজেদের জন্য ইয়ে করেছেন, নেন, আপনারা কোনো অসুবিধা নেই, এ দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু জিল্লুর ভাই আজকে বলতে দ্বিধা নেই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো নিজস্ব আলো নেই, কেবলমাত্র সূর্যের আছে। সবাই সূর্যের আলোয় আলোকিত হয়। তেমনিভাবে 71 সালে ওই সময় ওই কর্তা ব্যক্তি ওই পরিবারের সূর্য ছিল, অথচ তাকে মেরে ফেলার পরে ওই পরিবারে যে অমাবস্যা নেমে এসছে আজকে 45 বছরে, ওই পরিবারে ভোর হয় না। বহু পরিবার আছে আজকে বুদ্ধিজীবীদের মতো অসংখ্য সম্ভাবনাময় পরিবার ছিল ওখানে, কিন্তু ওদের কেউ দেখভাল করেনি। ফলে আমার নিজের চোখে দেখা, আপনি শুনেছেন এই 45 বছরে কোনো রাজাকার রিক্সা চালায়? ওই সময় 71-এ কি কোনো রাজাকার মারা যায়নি? তার স্ত্রী ঝিগিরি করে। 45 বছরে বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, শহীদের স্ত্রী ঝিগিরি করে। সুতরাং ওই যে বললাম 71-এ যে একাট্টা হয়ে যে মুক্তিযুদ্ধ করে এ দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে মনে হলো দেশটা ভাগ বটরায় বসে গেছি আমরা কেউ সশস্ত্র বাহিনী তাদের মতো করে করছেন, বুদ্ধিজীবীরা তাদের মতো করে করছেন, অথচ যে 95% মানুষ যারা এই মুক্তিযুদ্ধ করেছে, কৃষক, শ্রমিক, ছাত্র, জনরা, তাদের এবং যারা শহীদ হয়েছে, এরাও এই 95% মানুষ। তাদের প্রতি গত 45 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নানাভাবে চরম অবহেলা এবং উপেক্ষা দেখানো হয়েছে। অথচ মাত্র এই 5% শহুরে হোয়াইট কালার মুক্তিযোদ্ধা যারা এর সুবিধাভোগী, গত 45 বছর ধরে এই 56,000 বর্গমাইলের মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করে এটা শহুরে একটা উৎসব আয়োজন করেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে গত 45 বছর ধরে যারা স্বাধীনতা যুদ্ধে বেঁচে এসছে, সকল আয়োজন হচ্ছে সেই গাজীদের জন্যে, সকল আয়োজন সেই বেঁচে থাকা মানুষগুলোর জন্য। কিন্তু যারা জীবন দিল এই দেশের জন্য, তাদের কথা কেউ বলে না। শুধু ওইটুকু 2 অক্ষরে 2 অঙ্কের শব্দ, 30 লক্ষ শহীদ। কারণ এটা বলতে ভালো শোনায়, মাতম করতে ভালো শোনায় যে কি মূল্যে কেনা এই স্বাধীনতা। আজকে আমার মতো, আজকে হয়তো আমাকে চেনেন, আপনি আমাকে ডেকেছেন, এরকম লক্ষ লক্ষ সাইদ 56,000 বর্গমাইলে জুড়ে আছে, কিন্তু সমষ্টির কথা কেউ বলে না। সবাই কেবল তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর কথা বলে, তাদেরকে গ্লোরিফাই করতে চায়। কেন এটা হবে? মানে ওই যেটা বলা হয় না যে অপরিকল্পিত নগরায়ন যেমন এদেশে হয়েছে, তেমনি মুক্তিযুদ্ধ হয়েছে অপরিকল্পিতভাবে। মুক্তিযুদ্ধের পুরো চেতনাটাকে নিয়ে বসে আপনি অবাক হবেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেন
জামুকা বলেন, যে সমস্ত জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার জায়গা, আপনি ওখানে খুব বেশি মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না, খুব বেশি শহীদের সন্তান খুঁজে পাবেন না। তো যেই প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, শহীদের সন্তান নেই, আপনি ওদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কী করে বাস্তবায়ন করবেন? আর সেটা হয় না বলেই অন্তত 5 জন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী সচিব মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করে তারা সুবিধাভোগী হয়েছে। আজকে আপনি বলেন যে 16ই ডিসেম্বর আসে, 26শে মার্চ আসে, আমরা যারা শহীদ পরিবার আমরা ঘরে বসে থাকি, স্মৃতিচারণ করি, ভেতরে ভেতরে কাঁদি আমরা। অথচ গণভবনে, বঙ্গভবনে কারা যায় ওখানে ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে? রাষ্ট্রের তো একটা কাঠামো আছে। 45 বছরের এই বাংলাদেশে 365 দিনে বছর একটি দিবস কি এই 30 লক্ষ মানুষের জন্য উৎসর্গ করা যেত না? আজকে বলা হয় যে এই দেশের এই নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ নেই, দেশপ্রেম নেই। আমি ওদের দোষ দিই না তো। পাকিস্তানের ক্রিকেট খেলা দেখলে বাংলাদেশ বাদ দিয়ে ওরা পাকিস্তানের ক্রিকেট খেলাকে সমর্থন করে। কারণটা হচ্ছে ব্যর্থতা আমাদের, যে ওদের মধ্যে ওই দেশপ্রেম আমরা ঢুকাইনি। দেশপ্রেম তো ট্যাবলেট না যে খেলেই তার মধ্যে দেশপ্রেমের জাগ্রত হবে। দেশপ্রেম একটি চেতনা, দেশপ্রেম চর্চার বিষয়। এটা বছরের পর বছর ইবাদতের মতো, সোজা কথা। তাহলেই না হবে। সে যখন দেখবে যে একজন শহীদের স্ত্রী ঝিগিরি করে, একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, আপনি বলেন তো এই প্রজন্ম কেউ কি ওই রকম 71-এর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য জীবন দেওয়ার জন্য উৎসাহ দেবে? যে তার পরিপরি এরকমই হবে? না, সাইদুর রহমান যে কথাগুলো বললেন এগুলো খুব রূঢ় সত্য। এই ধারণা দেশের বহু লোকের মধ্যে, হয়তো অধিকাংশ লোকের মধ্যে আছে। সাইদুর রহমান কথাটা গুছিয়ে বলতে পেরেছে, বলার সুযোগ পেয়েছে, কিন্তু সেই সুযোগ তো নেই। তো এইগুলো খুবই সত্য কথা। আমাদের মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে যে সর্বজনীন কল্যাণের চিন্তা দরকার ছিল, সব মানুষেরই সম্মানজনকভাবে বাঁচবার অধিকার আছে। সব মানুষ সমান না, নানা রকম বৈষম্য মানুষের সমাজে আছে। কিন্তু প্রকৃতি যে বৈষম্য তৈরি করে দিয়েছে, এই বৈষম্যের যে আর বৈষম্য আমরা বাড়াবো না, এর মধ্যে সকলেই যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারে, খেয়ে পড়ে বাঁচতে পারে, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে আমাদের যাওয়া উচিত ছিল। অবশ্য এটা ঠিক যে বাংলাদেশের সংবিধানে নতুন কথা লেখা হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। এখানে গণতন্ত্রকে তো গত 45 বছরে সম্পূর্ণ ব্যর্থ করা হয়েছে। একেবারে গোড়া থেকেই গণতন্ত্র বলতে কি বোঝায়, কি বোঝায় না, এগুলো সম্পর্কে কোনো লেখা একটা ভালো বই পর্যন্ত তো নাই। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা কথা বলছি, গণতন্ত্র সম্পর্কে এখনও আমেরিকাতে প্রতি বছর অন্তত 5টা-7টা বই বের হয়, ব্রিটেনে বের হয়। এই বইগুলো যেতে যেতে হয়তো 20 বছরের মধ্যে হঠাৎ একটা বই ভালো বই বলে স্বীকৃত হয়, তখন সেইটা গণতন্ত্রের অনুশীলনের জন্যে রাজনৈতিক নেতারা বলেন যে সকলের পড়া উচিত, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী তাদের। আমাদের তো সেই চিন্তা, সেই চেতনা না আছে বুদ্ধিজীবীদের মধ্যে, না আছে রাজনীতিবিদদের মধ্যে। সুতরাং শুনে শুনে বলে বলে গণতন্ত্রের যে ধারণা, এটা তো প্রকৃতপক্ষে কোনো ধারণাই না। 1972 সাল থেকে আজ পর্যন্ত এই যে 45 বছর আমরা পার হব। আমি একটু স্যার একটা বিষয় আপনাকে অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রায়শই বলা হয় যে ডিসেম্বরে এসে তালিকা করে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। আমি জানি না এটার জন্য আলাদা বাড়তি কোনো মাহাত্ম্য আছে কিনা। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এই 30 লক্ষের প্রতিটি হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। গ্রামের 56,000 বর্গ মাইলের যে মানুষটিকে কলিমুদ্দিকে হত্যা করা হয়েছে, তার সাথে যাদেরকে বুদ্ধিজীবী বলে বলা হচ্ছে, তাদের মধ্যে কি রক্তের কোনো আছে, পার্থক্য আছে? না, পার্থক্য আপনি না, আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে সেই মানুষটির মৃত্যুটিকে কেন মানে অবহেলার চোখে দেখা হচ্ছে? যদি তালিকা করে হত্যা করা হয়, সেই জন্যই যদি একজন মানে গ্লোরিফাই হয়ে যান, তাহলে ওইটাও পাকিস্তানি আর্মির সাথে, রাজাকারদের সাথে ওই কলিমুদ্দির কিন্তু কোনো রকম শত্রুতা ছিল না। এই প্রতিটি হত্যাকাণ্ডই ছিল হচ্ছে পরিকল্পিত। হ্যাঁ, পৃথিবীর সব দেশে যেখানেই সশস্ত্র যুদ্ধ হয়েছে, যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেখানে কিন্তু এটাই হয়
যখন ওরা বুঝে যায় এ দেশের জন্ম আর ঠেকিয়ে রাখা যাবে না, তখন সেই মেধাগুলোকে তালিকা করে হত্যা করা হয়, যাতে এই লব্ধ স্বাধীন দেশটা যাতে মেধাহীন হয়ে যায়। এইটা হচ্ছে কিন্তু এর অর্থ এই নয় যে মানে তালিকা করে হত্যা করা হয়েছে বলেই কেউ বিশেষ গোটা ব্যাপারটাই একটা বৃহৎ পরিকল্পনা। আমি ওটাই বলছি যে ছোট ছোট খণ্ড পরিকল্পনা। এটা যে বৈষম্য তৈরি করা, সব ক্ষেত্রেই বৈষম্য তৈরি করা হচ্ছে। আপনি একজন শিক্ষক হিসেবে বলেন হচ্ছে সমাজে বৈষম্য আছে, কিন্তু এটা হওয়া উচিত কিনা, রাষ্ট্রের সংবিধানে এটা আছে কিনা, সংবিধানে কি কোনো বৈষম্য আছে? যদি না থেকে থাকে তাহলে বাস্তব জীবনে মানে যারা দেশের জন্য প্রাণ দিল তাদেরও আমরা জাত করছি শহীদদের, আর যারা বেঁচে থাকলেন গাজী হয়ে তাদেরও কিন্তু জাত করেছি। আপনি যখন কাউকে আমি একটু শেষ করি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বলছেন, তার মানে সে হচ্ছে এক ধরনের বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আর যার খেতাব নেই, কারণ আমি প্রজন্ম ৭১ করতে যেয়ে দেখেছি যে যাদের খেতাব নেই তাকে বলতে হয় আমি মুক্তিযোদ্ধা, আর যার খেতাব আছে চেনা বামুনের পৈতে লাগে না, কারণ তার নামের শেষে বিপি লেখা আছে, বিকে লেখা আছে, বিইউ লেখা আছে, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক লেখা আছে। এই যে মানে আমি বললাম যে অযাচিতভাবে এই অখণ্ড ৭১-এর মুক্তিযুদ্ধটাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ভোগান্তি আজকে সারা ৫৬,০০০ বর্গমাইল ধরেন হয়তো বিশেষ অনেক। আপনি দেখেন যে ৬৭৬টা পদক দেওয়া হয়েছিল, বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছে যারা বিশেষ ৬৭৬টা পদক দেওয়া হয়েছিল খেতাব ওই সময়, তার মধ্যে ৫৭৬টাই হচ্ছে সামরিক বাহিনীর লোককে দেওয়া হয়েছিল, আর মাত্র ১০০ জন সিভিলিয়ানকে দেওয়া হয়েছিল। তো যদি বলি যে ৭১-এর মুক্তিযুদ্ধ জনযুদ্ধ ছিল, সার্বজনীন যুদ্ধ ছিল, তাহলে এই সংখ্যাটা কেন হবে যে ৬৭৬-এর মধ্যে ৫৭৬টাই সামরিক বাহিনীকে দেওয়া হবে? আমার কথা হচ্ছে যে কেউ 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 খেতাবের জন্য মুক্তিযুদ্ধে যায়নি, কেউ বিশেষ অভিধায় অভিষিক্ত হতে কিন্তু যায়নি, প্রত্যেকে দেশ আর মাতৃকার জন্য গেছে। এবং এই প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার ইমোশনাল ছিল, দেশপ্রেমিক ছিল, হিসেবি এবং বৈষয়িক মানুষ কেউ মুক্তিযুদ্ধে যায়নি, কারণ তারা চিন্তা করেছে আদমজি বাওয়ানি ইস্পাহানিকে তাড়ালে পরে আমি এ দেশ স্বাধীন হলে আমি ইস্পাহানি বাওয়ানি হব, এবং তাই হয়েছে। আপনি ২৩ পরিবার তাড়িয়ে আজকে দেখেন একটি স্বাধীন দেশে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ এনেছে, সে দেশে একটা মানুষের কি পরিমাণ সম্পদ থাকতে পারে কার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আপনি ঢাকা থেকে যদি ৬৪টা ডিস্ট্রিক্টে বাই রোডে যান, দেখবেন রাস্তার দুধারে জায়গা জমি বিঘার পর বিঘা, একরের পর একর, গুটি কতেক মানুষ, ব্যক্তি, পরিবার, গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা সেই সময় বঙ্গবন্ধু যে আমাদের স্বপ্ন দেখালেন যে পশ্চিমে এই অবস্থা, পূর্ব পাকিস্তানে এই অবস্থা, এই বৈষম্যই তো ছিল মূলত আমাদের ক্ষোভের কারণ। তাহলে স্বাধীন দেশে আজকে সেই বৈষম্য কি বহুগুণে বেড়ে যায়নি? কোনো সন্দেহ নেই যে সেই বৈষম্য বহুগুণে বেড়ে গেছে, এবং নানা রকমের নিষ্ঠুরতা মানুষের সঙ্গে মানুষের আচরণে, মানবিক সম্পর্কের মধ্যে, এটা তখনকার চেয়ে এখন অনেক বেড়ে গেছে। পৃথিবীর নানান দেশে নানা রকম পরিবর্তন হয়েছে, গোটা দুনিয়া জুড়ে বড় বড় পরিবর্তন হয়ে গেছে, এবং মানবজাতি সাধারণভাবে একটা সংকটের মধ্য দিয়ে চলছে, সভ্যতার সংকট। বাংলাদেশে এই সংকট খুব ঘনীভূত। মুক্তিযুদ্ধের চেতনার কথা খুব বলি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার অবলম্বনটা কোথায় হবে কি করে আপনি আমাকে বলেন। জিল্লু ভাই, আমি একটু জাস্ট আমাকে ক্ষমা করবেন আপনি। ১৯৯১ সালে প্রজন্ম ৭১ হয়, তার আগে ২ বছর আমি বিশ্বাস করেন, কারণ মিডিয়া কিন্তু ওই গুটিকতেক মানুষকে চিনিয়েছে শহীদ হিসাবে, গুটিকতেক শহীদ পরিবারকে চিনিয়েছে। আমি মফস্বলে এক অখ্যাত শহীদ, মানে যদিও আমাকে বলা হয় যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, আমি শহীদ বুদ্ধিজীবী সন্তান, কিন্তু আমি ওই বিশেষণে বিশেষিত হতে পছন্দ করি না। আমি নিজে গর্ববোধ করি ৩০ লক্ষ শহীদের একজন শহীদের সন্তান হিসেবে। আমি বাড়িতে বাড়িতে যে জিল্লুর ভাই, আমি ভিক্ষে করেছি ওদেরকে। ওদের মারা এমনও হয়েছে আমাকে তাদের সন্তান দিতে চায়নি, বলেছিল একবার স্বামী হারিয়েছি আরেকবার সন্তান হারাতে পারবো না। তারপরে আমি জোকের মতো লেগেছিলাম, নিজের মান অপমান ভুলে আমি সবাইকে নিয়ে এসেছিলাম। এই জন্যই যে ৩০ লক্ষ শহীদ পরিবারগুলোর অবস্থা যেটা দেখেছিলাম, তখন মনে হয়েছিল যে রাষ্ট্র কিছু করলো না। বিশেষ করে ৭৫-এর পরে তো পুরো সিনারিওই চেঞ্জ হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার পরে।
সেই জন্য মনে হয়েছিল যে আমরা শহীদ সন্তানরা পরিবারগুলো যদি একত্রিত হতে পারি একটা সংগঠনের, সেই সংগঠনের মাধ্যমে এই শহীদ পরিবারগুলোর আর্থ সামাজিক অবস্থার উন্নতি কিভাবে করা যায় আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখতে পারি। কিন্তু সত্যি কথা বলতে সেই সম্ভাবনাময় একটি সংগঠন নষ্ট হয়ে গেছে শুধু এই আজকে যে প্রসঙ্গের অবতারণা করলেন আপনি সেই কারণে। হ্যাঁ, এবং আপনি দেখেন ওই যে কথায় আছে না যে লক্ষ লক্ষ অসংগঠিত মানুষ কিছুই করতে পারে না, কিন্তু 100 জন সংগঠিত মানুষ অনেক কিছুই করতে পারে। তো ওই যে বললাম যারা গাজী হয়ে বেঁচে থাকলেন তারা যেহেতু সংগঠিত অনেক কিছু করতে পারলেন, আমরা শহীদ পরিবার শহীদ সন্তানরা যেহেতু অসংগঠিত আমরা পারলাম না। যাও আমি সংগঠনটা করলাম, তাও ওই যে বললাম যে নিজেদের ভ্যানিটির জন্য আমরা এই সংগঠনটাকে বাড়তে দিলাম না, আতুর ঘরে শেষ করে দিলাম। সেই অর্থে রাষ্ট্র গঠন, জাতি গঠন, সমাজ গঠনের লক্ষ্যে নিবেদিত এরকম কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা লেখক শিল্পী বুদ্ধিজীবীদের গোষ্ঠী বাংলাদেশে এখন নেই। পাকিস্তানে কিছুটা ছিল, সেই কারণে আমরা এগোতে পেরেছিলাম বাঙালি জাতীয়তাবাদ নিয়ে, গণতন্ত্র নিয়ে, এবং মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছিল। এবং মুক্তিযুদ্ধে শেষ পর্যন্ত যারা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিলেন তারা তো শহরের ধনী লোকদের সন্তান না, এমনকি শিক্ষিত লোকদের সন্তানও না। সাধারণ মানুষ একেবারে আম জনতা একেবারেই তারা গেছে, তারা আত্মত্যাগ করেছে, তারা যুদ্ধ করেছে, এবং তাদের যুদ্ধ সেই সঙ্গে বাইরের শক্তির সহায়তা, ভারত, সোভিয়েত ইউনিয়ন, তার ফলে হয়েছে। এটা সম্পূর্ণ বাইরের লোকেরা করে দিয়েছে, এটা ভুল। আবার সম্পূর্ণ আমরা করতে পেরেছি বাইরের শক্তির সহায়তা ছাড়া, এটাও ভুল। কিন্তু সহায়তা নেওয়ার যোগ্যতা দরকার হয়। 1971 সনের মুক্তিযুদ্ধের সময়ে যে সরকার ছিল তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে, সেই সরকারের যোগ্যতা ছিল বাইরের দুনিয়ার সহায়তা নেওয়ার। মুস্তাক আহমদ যদি সেই অবস্থানে আসতেন তাহলে তো এতটা যেতেন না। তিনি পাকিস্তানের সাথে আপোষ আলোচনা করে কিছু একটা মীমাংসা করে ফেলতেন, কনফেডারেশন করতেন। ফজলুল হক মনির কথা উঠেছিল নেতৃত্বের। ফজলুল হক মনি তো নেতৃত্বপূর্ণে যেতে পারতেন না, কারণ তিনি অন্যদের তুলনায় বয়সে একটু পেছনে ছিলেন, কিন্তু আকাঙ্ক্ষা ছিল প্রবল। 71-এর যুদ্ধের সময়ে যে পোলারাইজেশন ছিল, যে দলাদলি ছিল, তার মধ্যে মুস্তাক আহমদ, ফজলুল হক মনি, তাজউদ্দিন আহমদ তো নেতৃত্বেই ছিলেন। এই 3টা গ্রুপ ছিল, এবং এইসব গ্রুপে এগুলো দ্বারা ক্ষতি হয়েছে। তারপরেও যে তাজউদ্দিন সরকার ভারতের, সোভিয়েত ইউনিয়ন এবং গোটা দুনিয়ার জনগণের সহায়তা নিতে পেরেছিলেন, এর মধ্যে একটা অসাধারণ কৃতিত্বের পরিচয় আছে। এখন যে সমস্যার কথা সাইদুর রহমান বললেন, যে দুর্গতির কথা, এইগুলি খুব সত্য। এগুলো কেউ উচ্চারণই করেন না। একটা ছক বাঁধা মানে বক্তব্য নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনা করেন, এবং এই ছক বাঁধা আলোচনাতে বন্দী থাকা এটাও আমাদের এক রকমের অপরাধ। যদি এরকম ছকের মধ্যেই থাকি। জিল্লু ভাই, আমি একটু বলি, আমার মাঝে মাঝে মনে হয় কি যে আপনি যদি কোথাও খেতে যান দেখবেন রেস্টুরেন্টে সেট মেনু থাকে। হ্যাঁ, এমনি আপনি কিছু চয়েস করে করেও খেতে পারেন, আবার সেট মেনু থাকে, লাঞ্চ সেট মেনু, সেট মেনু। মুক্তিযুদ্ধের বিষয়টা কেমন যেন একটা সেট মেনুর মনে হয়ে গেছে, যে এর বাইরে কিছু বলা যাবে না, বললে আমি অমুকের পক্ষ হয়ে যাব, আর এর বাইরে কিছু বলা। মুক্তিযুদ্ধ একটি সাগরের মতো বিষয়, তাকে আমরা পুকুরে আবদ্ধ করে রেখেছি, সাগর হতে দিচ্ছি না, একে চর্চা করতে দিচ্ছি না, গবেষণা করতে দিচ্ছি না আমরা। এখন যে কথাটা বলবো, যে যতই ভুল ত্রুটি হোক, অন্যায় হোক, সমস্ত কিছু অতিক্রম করে এই যে নতুন আইন, যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির আইন, আমি আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে এই আইন নিয়ে যখন লড়াই করবেন, যে আপনি একজনের বিরুদ্ধে, ধরা যাক আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন, আমি যখন পাল্টা বলবো যে আপনার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা কোথায়, সেটা কি আদালতে গিয়ে কেউ প্রমাণ করতে পারবে যে এটি ইতিহাস? না, খুব মূল্যবান প্রশ্ন। আজকে ঢাকার বাজারে খোঁজ করলে অনেক কপি পাওয়া যাবে, গান্ধীজির অপকর্ম এই নামে বই, এবং সেই বই পড়লে দেখা যাবে যে এর মধ্যে গান্ধীজির জীবনের কিছু ভুল ত্রুটি এবং খারাপ দিক তুলে ধরা হয়েছে। যাকে আমরা মহাত্মা বলছি, গোটা মানব জাতি যাকে মহাত্মা বলে সম্মান করছেন, তার জীবনের তো অন্ধকার দিক আছে, সেটা নিয়ে ভারতে আলোচনা করা সম্ভব। এই যে সুপ্রকাশ রায়, একজন বিখ্যাত লেখক, মার্ক্সবাদী লেখক, তিনি গান্ধীবাদের স্বরূপ এই নামে বই লিখেছেন, এবং সেই বই একটার পরে একটা
সংস্করণ হচ্ছে, ঢাকার বাজারে এই মুহূর্তে খুঁজতে পাওয়া যাবে, দুনিয়ার আরও বহু জায়গায় পাওয়া যাবে। তার মধ্যে গান্ধীর নেতৃত্বের ত্রুটি বিচ্যুতি, লিমিটেশন, এবং গান্ধী যে সুভাষচন্দ্র বসুর প্রতি অত্যন্ত নির্দয় এবং অনুচিত আচরণ করেছেন, এগুলোর বিস্তারিত বিবরণ আছে। তা আমাদের তো আইন করে অনেক জিনিস সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এর বাইরে কথা বললে এই বিষয়ে জেল হবে, এর বাইরে কথা বললে শাস্তি পাবে। এই রকম আইন করে যে ইতিহাস তৈরি করা, এটা আমি মনে করি আমাদের জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আইন যেহেতু আর আছে ইতিহাস আমরা তো আইন মেনে চলবো, ইতিহাস তো কিন্তু বোধহয় আইন স্থিরও থাকে পরিবর্তন না। করে আজকে যে ইতিহাস 100 বছর পরে পরে সেই ইতিহাস ভুল প্রমাণিত হতে পারে, হ্যাঁ, সেটি ভুল কেউ প্রমাণিত জানে হতে না। পারে, বলতে পারে 1000 বছর পরে অন্য কিন্তু ইতিহাস হতে পারে। যতদিন আইন মেনে চলা হবে ততদিন তো কতগুলো কি পয়েন্টস, মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করছে না, কেউ বলছে না। কারণ যেখানে আইন করা আছে এই করলে 3 বছরের জেল, এখানে 7 বছরের জেল, সেইখানে তো পেছনে বড় রকমের রাজনৈতিক জাগরণ, রাজনৈতিক ব্যাকিং না থাকলে কেউ কথা বলতে সাহস করবে না। যেমন পাকিস্তানের অনেক কিছু লঙ্ঘন করে 1960-এর দশকের শেষ দিকে আওয়ামী লীগ কথা বলেছে, তার জন্য জেল খাটা থেকে আরম্ভ করে সবটা তারা সহ্য করেছে। কেন? যে পূর্ব পাকিস্তানের, পূর্ব বাংলার 98% লোক, 98% লোক আমাদের সমর্থনে আছে, 98% লোক চায়, সুতরাং আমরা এটা বলবো এবং আমাদের চাওয়াটা সত্য, এটাকে প্রতিষ্ঠিত করব। আজকে তো আমাদের দেশের জনসাধারণকেও ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই যে এত শক্তিশালী প্রচার মাধ্যম, এগুলোর দ্বারা ক্রমাগত ভালোটাকে বড় করে তুলে ধরা, এই দায়িত্ব তো কোনোটা পালন করছে না। একটা ইত্তেফাক ছিল, মানিক মিয়ার কথা বলছিলাম, মানিক মিয়া সমস্ত ক্ষয়ক্ষতি স্বীকার করে তো তার উপলব্ধি অনুযায়ী তিনি সত্যটা তুলে ধরতেন। সেখানকার আবু জাফর একটা মাসিক পত্রিকা করেছেন, কখনো কখনো বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু তারপরেও তিনি কিছু বিষয় আপহোল্ড করেছেন। এরকম 1 2 3 লোক ছিলেন। এখন তো সেই 1 2 3 লোক হচ্ছে না। এর একটা লিমিটেশন যে প্রচার মাধ্যমের তো মন্দের মধ্যেও ভালোটা খোঁজ করে আনা দরকার। আপনার ওই প্রশ্নের জবাবে আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন বা একটি দেশের অস্তিত্বের সাথে জড়িত কিছু কিছু বিষয়ে একটা কনসেনসাস থাকা উচিত। মনে করুন জাতির পিতা, বঙ্গবন্ধু জাতির পিতা, সে বিষয়ে আমি মনে করি যে কোনো দ্বিমত থাকা উচিত না। কারণ একটি জাতির সামনে যদি লক্ষ্য না থাকে, আদর্শ না থাকে, সে জাতি কিন্তু এগুতে পারে না। সব কিছুই যদি বিতর্কের নামে, সব কিছুই যদি গবেষণার নামে আমরা অস্তিত্বহীন করে দিই, সেই জিনিসটা ঠিক না। তবে আমি মনে করি যে বিশেষ গবেষণাকে আপনি আবার আইন দিয়ে বাঁধতে পারবেন না। ওইটাই বলছি আমি, এবং আপনি যে দু একটা মৌলিক বিষয় ছাড়া, মৌলিক বিষয়টাও আপনাকে এমন ভাবেই চর্চা করতে দিতে হবে যে মানুষের মন থেকে যেন সেটি আসে। আপনি পৃথিবীতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আইন করে হয়তো আমাকে একটা সীমার মধ্যে রাখতে পারবেন, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি যে ইচ্ছা, সেটি তো আপনি বদল করতে পারবেন। আমি সুযোগ পেলে সেটি আমার মনের কাজ। আমি ওই জন্যই বললাম যে ইতিহাস কখনো সেট মেনু হতে পারে না। ইতিহাসকে তার আপন গতিতে ছেড়ে দেওয়া উচিত এবং ইতিহাস একটি চর্চার বিষয়। চর্চা আজকে যা মনে হচ্ছে সত্য, কালকে সেটা নাও মনে হতে পারে সত্য। আবার আগামীকাল যেটা সত্য হবে সেটা মনে হবে না পূর্বেরটাই বোধহয় ঠিক ছিল। সুতরাং এটাকে তার মতোই চলতে দেওয়া উচিত। দু একটা মৌলিক বিষয় যে বললাম, যে আপনি যেমন মামলা মোকদ্দমা কি হয়, লোয়ার কোর্ট থেকে শুরু হয়, শেষ পর্যন্ত যায় থাকে হচ্ছে সুপ্রিম কোর্টে। এখন যার বিপক্ষে গেল রায়, তিনি যদি বলেন যে সুপ্রিম কোর্ট মানি না, এই না মানার তো কোনো শেষ নেই। কোনো জায়গায় যে থামতে হবে, মানতে হবে, ব্যাপারটা হচ্ছে সেটা। আর একটা বিষয় আমি আজকে আনি যে পৃথিবীতে অনেক দেশেই হয়তো মুক্তিযুদ্ধ হয়েছে, সশস্ত্র মুক্তিযুদ্ধ, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুটো অনন্য বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যে 7.5 কোটি মানুষ সত্যি কথা বলতে রাইফেলের রও চিনত না। তারা পাকিস্তানের মতো সেই সময় 71 সালে সুশিক্ষিত এবং প্রশিক্ষিত একটি বাহিনী ছিল। এই রকম একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে। কারণটা ওই যে আমি শুরুতে যেটা বলেছিলাম, যে একটি দেশের, একটি জাতির গুটিকতেক স্বাধীনতা বিরোধী ছাড়া প্রত্যেকটা মানুষ মনে প্রাণে এই মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল এবং সাহায্য করেছে। ফলে ওই রকম একটি প্রশিক্ষিত বাহিনীকে এত সহজে পরাজিত করা গেছে। আর সহযোগিতার কথা যেটা বলা হচ্ছে বহির্দেশের, সেটা অনেক দেশেই এরকম হয়েছে। আর
এত অল্প সময়ে তেমনিভাবে এত ব্যাপক সংখ্যক মানুষ শহীদ হওয়ার নজিরও কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না। এটারও কারণ হচ্ছে যে ওই পাক আর্মি এবং রাজাকাররা এরা বুঝেছিল যে এই মুক্তিযোদ্ধাদের আশ্রয়হীন না করলে ওই গেরিলা ওয়ারের সাথে ওরা পেরে উঠছিল না। সুতরাং আশ্রয়হীন করতে হলে ওই যে বাড়িতে এরা থাকে, যারা এদের খাওয়ায়, চিকিৎসা দেয়, লালন পালন করে, এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। সেই জন্য নির্বিচারে তারা হত্যা করেছিল 56,000 বর্গমাইলে মানুষকে, পুরো দেশটাকে বদ্ধভূমি বানিয়েছিল। জি, অধ্যাপক আবুল কাশেম ফজলুল্লাহ, আপনি বলছেন। তো সমকালীন ইতিহাস নিয়ে পৃথিবীর সব জাতির মধ্যেই বিতর্ক থাকে, উত্তেজনাপূর্ণ বিতর্কও থাকে। সাধারণত দেখা যায় যেসব জাতি উন্নতি করেছে তাদের মধ্যে ঘটনা কিভাবে ঘটেছে এটা তারা সত্যকে মিথ্যা বানায় না, বিকৃত করে না। ঘটনার তাৎপর্য কি, ঘটনার ফলে কি হলো, সেই জায়গায় একজনের সাথে অন্যজন, এক দলের সাথে অন্য দলের বিতর্ক থাকে। সেই বিরোধের মীমাংসা গণতান্ত্রিক উপায়েই করে, অর্থাৎ জনগণের ভোটের মধ্য দিয়ে কখনো এই দল কখনো ওই দল আসে। ফরাসি বিপ্লবকে আমরা এত বড় মহান ঘটনা বলে জানি, কিন্তু ফরাসি বিপ্লব সম্পর্কে ফ্রান্সে এবং ব্রিটেনে মতপার্থক্য অনেক আছে। এই যে ফরাসি বিপ্লবের 200 উদযাপন, মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টির, না ওখানে ব্রিটেনে কি কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি নাকি? হ্যাঁ, আচ্ছা। তো কনজারভেটিভ পার্টি ফরাসি বিপ্লবকে সুদৃষ্টিতে দেখে না, বিপ্লব না হয়ে অন্যভাবে সমস্যার সমাধান হতো। তো এই মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী হিসেবে ফরাসি বিপ্লবের 200 বার্ষিকী উপলক্ষে যে বিবরণ দিয়েছেন তার মধ্যে তিনি ফরাসি বিপ্লবের বিরোধিতা করেই বক্তব্য দিয়েছেন। ফরাসি দেশেও এরকম বিরোধিতা করে বক্তব্য দেওয়ার রেওয়াজ আছে, তারপরেও তাদের মধ্যে জাতীয় ঐক্য আছে। ঘটনার ইন্টারপ্রিটেশন নিয়ে এই এত তারিখে বেস্টিল দুর্গ দখল করা হয়েছে, বেস্টিল দুর্গে এত লোক ছিলেন, এতজন নিহত হয়েছেন, এইভাবে অকুপাই করেছে, এইগুলো নিয়ে সাধারণত তারা বিতর্ক করেন না। বিতর্কটা হলো কেন বিপ্লব ছাড়া শান্তিপূর্ণ উপায়ে একটু ধৈর্য ধরে যাওয়া যেত, নানান ধরনের আছে। ব্রিটেনেও সেই বিতর্ক আছে। ফরাসি আর ব্রিটেন এদের মধ্যে সম্পর্কও কাছাকাছি, পার্শ্ববর্তী। এইসব কারণে ব্রিটেনের ঘটনা ফ্রান্সের ঘটনা ব্রিটেন খুব দেখে। আমরা যদি হিটলারের জার্মানির দিকে যাই, সেখানে হিটলারের দল নিষিদ্ধ করা আছে না, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বিচার অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। কিছু লোক পালিয়ে আছে, কিছু লোকের বিচার হয়েছে, তাদেরকে ধরা যায় নাই, তাদেরকে ধরে ধরে আনছে এখনো। কিন্তু একেবারে আমাদের বিচারের মতো এত বছর পরে বিচার আরম্ভ হলো এরকমটা হয়নি। তো সেইখানেও এখনো যদি হিটলারের দলকে অন্য সব দলের মতো রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে অনেকেরই ধারণা এবং আমারও ধারণা হিটলারের দল 5 বছরের মধ্যে পপুলার দল হয়ে উঠবে এবং এটা আবার ক্ষমতায় আসতে পারে। হিটলারের প্রতি দুনিয়ার মানুষের যেমন ঘৃণা আছে, জার্মান লোকদের ঘৃণা আছে, ঠিক সেরকম তিনি তো জার্মান জাতিকে বড় করার জন্যেই এইসব করেছিলেন। এই কারণে এক ধরনের শ্রদ্ধাবোধও আছে। বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন অবস্থা। তো আমাদের জাতির মধ্যে এইরকম একটা বিতর্কিত অবস্থায় আমাদের পড়া উচিত ছিল না, যদি আমরা প্রকৃত ঘটনাগুলো সম্পর্কে বিকৃতিতে না যেতাম। নানাভাবে এগুলো তো টেলিভিশনের টক শোতে সংক্ষেপে বলা যাবে না। বই লিখে নানাজন কেউ কোনো কথা প্রকাশ করেছেন, কিন্তু বই কয়জনে পড়ে? অনেকে যদি বই পড়তো, বই নিয়ে আলোচনা সমালোচনা হতো, তাহলে সত্যের দিকে যাওয়া সম্ভব হতো, মতপার্থক্য নিয়েও। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এক পক্ষ অন্য পক্ষকে অভিযুক্ত করে যেভাবে কথা বলে, যারা প্রবল তারা যেভাবে কথা বলে, এতে তো শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি এবং কোনো ভিন্নমত প্রকাশের সুযোগ থাকে না। এগুলোর দ্বারা আমরা একটা অস্বাভাবিক অবস্থার দিকে চলে যাচ্ছি। আজকে যে কথাটা বলবো, বাংলাদেশে লেখকদের, শিল্পীদের, বুদ্ধিজীবীদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। এই গত 46 বছরের মধ্যে অন্তত 45 বছর ধরেই ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমরা তীব্র বিতর্কের মধ্যে আছি। এই বিতর্কের ধারাবাহিকতায় একটা সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম গঠিত হয়েছে। আমরা এরশাদকে গালিগালাজ করি যে সেই লোকে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু এর পটভূমি এবং ঘটনা পরম্পরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আমরা নানাভাবে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছি, এই রাষ্ট্রধর্ম ইসলাম আনার একটা বাস্তবতা তৈরি করে দিয়েছি। 72-এ তো এই কথা বলবার সুযোগ পেত না। তাজউদ্দিন সরকার
4টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল 11ই ডিসেম্বর 1971, যখন নিশ্চিত যে পাকিস্তানি বাহিনী পরাজিত হবে। আমার রেডিওতে শোনা কথা এখনো কানে ভাসে যে আর বেশি দিন লাগবে না, স্বাধীন বাংলাদেশে আমরা চলে যাব, হানাদার বাহিনী পরাজিত হবে, আমাদের দেশ আমাদের দখলে আসবে। এই অবস্থায় আমাদের সরকার ঘোষণা করছে 4টা রাজনৈতিক দল আগাগোড়া বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের বিরোধিতা করেছে। সর্বোপরি এই 4টা দল হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করে হত্যাকাণ্ড থেকে নানা রকম অপকর্ম করেছে। এই জন্য স্বাধীন বাংলাদেশে এই 4টা রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার থাকবে না, এই 4টা দল রাজনীতি নিষিদ্ধ। এই যে মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহ, স্বাধীনতা যুদ্ধের দলিল সংগ্রহ, কোন 4টে দল ছিল? সে বিষয়ে 4টা দলের মধ্যে প্রথমেই মুসলিম লীগ, 2 নম্বর নাজামে ইসলাম, 3 নম্বর জামাতে ইসলামী, 4 নম্বর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, যেটার সভাপতি ছিলেন নুরুল আমিন। নুরুল আমিন তো আর বাংলাদেশে আসেন নাই, পাকিস্তানে মাহমুদ আলী, এরা পাকিস্তানে মন্ত্রী হয়েছিলেন এবং সম্মানজনকভাবে যে জায়গায় জিন্না সাহেবের এই 4টা দল, এই 4টা দলকে তো নিষিদ্ধ রাখা উচিত ছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন এটা ইজিলি করা যেত। পঞ্চদশ সংশোধনীতে তাজউদ্দিন সরকারের সেই ক্লজটা 3 লাইন 4 লাইনের বেশি হবে না, এটা রাখা যেত। কিন্তু না রেখে যে কাজটা আমরা করলাম, মানে এটার দ্বারা তো আমরা কম্প্রোমাইজ না। এখানে একটা ব্যাপার আছে, জামাতটা যদি রাজনীতির মাঠে থাকে তাহলে আমাদের চেহারাটা উজ্জ্বল দেখা যায়, আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। শুধু এই কারণেই জামাতটাকে নিষিদ্ধ করা হয়নি। আর জামাতটা বিএনপির সাথে থাকলে আমাদের আরও লাভ, কারণ বিএনপিও উঠতে পারবে না এবং আমরা অপোজিশন মুক্ত থাকি। এইরকম একটা জটিল চিন্তার মধ্যে এগুলো হয়েছে। আমরা যদি সরল চিন্তা করতে পারতাম তাহলে এগুলো হতো না। এখন কথাটা হলো যে এই যে ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম, ইসলাম নিয়ে বিতর্ক, আমার মতে এই বিতর্ক থেকে সরে যাওয়া উচিত। লেখকদের, শিল্পীদের, বুদ্ধিজীবীদের গণতন্ত্রকে সফল করা উচিত। গণতন্ত্রের মধ্যেই তো ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্রের ধারণাটাই ধর্মনিরপেক্ষ। ঠিক একইভাবে সমাজতন্ত্র ধরলে তার মূল্য আছে। জাতীয়তাবাদী তো আমরা থাকি নাই, জাতীয়তাবাদী সম্পূর্ণ বিষয়। জাতীয়তাবাদী কোনো দল এমবেসিতে দৌড়াতে পারে আমাদের দেশে গণতন্ত্র প্রার্থনা করার জন্য, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে যেতে পারে। এগুলো তো একেবারেই জাতীয় স্বাধীনতা এবং জাতিকে অমর্যাদা করে যাচ্ছে। এরকম আরও বহু ঘটনা আছে। অনেকেরই ছেলে মেয়ে আমেরিকাতে, ব্রিটেনে, কানাডায়, অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব নিচ্ছে। মন্ত্রী পরিষদে এমন সদস্য আছেন যারা বিদেশের নাগরিক, ডুয়েল নাগরিক। তো এইরকমভাবে একটা রাষ্ট্র গঠিত হয়। সাইদুর রহমান যে অভিযোগগুলো তুলেছেন এগুলো তো আরেক বছর গেলে আরেকটু বাড়বে। সাইদুর রহমান, শেষ প্রান্তে আমরা একটি কবিতাও আপনি শোনাবেন আমাদেরকে বলেছিলেন। যে কবিতাটা পাঠ করার আগে আরেকটা বিষয় একটু খুব সংক্ষেপে বেশি সময় নিয়ে দৃষ্টি আকর্ষণ করি। আপনি দেখেন যে মিডিয়াও কিন্তু এই যে নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ, দেশপ্রেম জাগ্রত করার ব্যাপারে ভূমিকা রাখতে পারতে। প্রত্যেক পত্রিকার সাপ্তাহিক খেলার পাতা থাকে, নারী পাতা থাকে, সাহিত্যের পাতা থাকে। আপনি দেখেন তো মুক্তিযুদ্ধের পাতা বলে ডিসেম্বর এবং মার্চ ছাড়া অন্তত 9 মাস যে মুক্তিযুদ্ধ হয়েছে সে সময় কোনো পাতা নেই। তো এই বিষয়গুলো, সেটাই বললাম যে জাতি হিসেবে প্রত্যেকে যদি আমরা এই অখণ্ড মুক্তিযুদ্ধটাকে নিয়ে, যেটা আমরা সবসময় আমি বলি যে 56,000 বর্গমাইলে মুক্তিযুদ্ধটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধের চেতনাটাকে পুনর্বাসন করা, যেটি আসলে হয়নি। নতুন কালের নতুন চেতনা। শেষে আমি ওইটুকু বলবো যে আমরা 30 লাখ শহীদ পরিবার সত্যি কথা বলতে কিছুই পাইনি, শুধু যদি পেয়েছি সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারটা। এই একটি অর্জন, এবং সেটার জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত কমিটমেন্ট এবং ফার্মনেস এটা সম্ভব করেছে। সত্যি কথা বলতে গণ আদালত হয়েছিল, আমি গণ আদালতে 7 নম্বর সাক্ষী ছিলাম শ্রদ্ধেয় জানা ইমামের নেতৃত্বে। এইরকম 10টি গণ আদালত হতেও এদের বিচার হতো না যদি না উনি একটি উদ্যোগ নিতেন এবং ওই কমিটমেন্ট করতেন। এবং আমি ওনার শতায়ু কামনা করি এই জন্যে যে উনি শেষে একটি কথা বলেছেন যে একটি যুদ্ধ অপরাধীও যতদিন বেঁচে থাকবে ততদিন এই বিচার চলবে। এবং এই প্রসঙ্গক্রমে আমি আরেকটি কথা বলি যে বিহারিরা এই আওতার বাইরে চলে গেছে, অথচ এই বিহারিরাও এই রাজাকারদের মতো কিন্তু পাকিস্তানি আর্মির সাথে দোসর হয়ে বাঙালি নিধন করেছে। তাদের প্রসঙ্গ আমি একটি 30 লক্ষ শহীদের স্মৃতির প্রতি এই কবিতাটা উৎসর্গ করতে চাই। আমাদের সকল শহীদদের নামে আমি তাদের শাস্তি দাবি করছি। যারা পিতৃভূমিতে বহিয়েছে শোণিত ধারা,
আমি তাদের শাস্তি দাবি করছি। যারা দিয়েছে আদেশ হত্যাযজ্ঞের, আমি তাদের শাস্তি দাবি করছি। আমি চাই না হাতে হাত মিলিয়ে বিস্তৃত হই সব, আমি চাই না ওই রক্তমাখা হাতের স্পর্শ, আমি শাস্তি চাই। আমি চাই না তারা রাষ্ট্রদূত রূপে প্রেরিত হোক দূর দেশে, অথবা থাকুক আড়ালে যতক্ষণে সব কিছু যায় থিতিয়ে। আমি তাদের বিচার চাই এইখানে, এই উন্মুক্ত প্রাঙ্গণে, এই একই ঘটনাস্থলে। আমি দেখতে চাই তারা শাস্তি পাক, শাস্তি পাক, শাস্তি পাক। আপনাদের সবাইকে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার সাদুর রহমান এবং প্রফেসর আবুল কাশেম ফজলুল্লাহকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার জন্যে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা। এবং আজকে যে প্রসঙ্গ এই দিবসে আলোচনা করতে গিয়ে এসেছে যে মুক্তিযুদ্ধকে আসলে আমরা অনেকটা বাণিজ্যে পরিণত করেছি। মুক্তিযুদ্ধের একটা শ্রেণী বিভাজন করা হয়েছে এখানে যারা যুদ্ধ করেছেন। একথা সত্য যে যুদ্ধে হয়তো সকলের সমান অবদান ছিল না, সবার সমান স্বীকৃতিও দরকার নেই, কিন্তু কাউকে কাউকে অতিমাত্রায় স্বীকৃতি দিয়ে বাকিদের অস্বীকার করা বা বাকিদের নাম উচ্চারণ না করা, সেটি অবশ্যই একটি অপরাধের পর্যায়ে পড়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস আছে, শহীদ দিবস নেই। তাহলে যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, তাদের সন্তানরা, তাদের স্বজনরা, তাদের স্ত্রীরা বা স্বামীরা, তারা আসলে নিজেদেরকে কিভাবে এই চেতনার সঙ্গে, এই যুদ্ধের সঙ্গে, এই দেশের সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে একাত্ম করবেন, এই প্রশ্নটা থাকলো। এবং একথাও ঠিক, এর আগেও আমরা আলোচনা করেছি, দুজন মুক্তিযোদ্ধা ছিলেন। এ মাসে আরও আলোচনা অতীতে করেছি, ভবিষ্যতেও করব আমরা, যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কিন্তু এখনও রচিত হয়নি এবং সেটি রচনা করবার কোনো চেষ্টাও নেই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মানও কিন্তু যথার্থভাবে জাতি জানাতে পারেনি। কিন্তু সম্মান জানাবার অনেক রকমের আয়োজন হয়েছে এবং সেই আয়োজন কিন্তু ভোগ করেছেন অনেক ক্ষেত্রেই যাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সেই অর্থে সম্পর্ক নেই, কিংবা এমনও অনেকে সেগুলোর ভোগ করেছেন যারা মুক্তিযুদ্ধের সময় আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কাজেই এই অবস্থাটা বদল করা দরকার। আমরা আশা করব যে যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করেছেন তারা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। না হলে এই যে দীর্ঘশ্বাস বা কষ্ট, এগুলো কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও কোনো না কোনোভাবে স্পর্শ করবে এবং এটি যদি এক ধরনের আঘাতও বলতে পারি, আঘাত করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।